বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। এছাড়া কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে কিন্তু আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস 3 পাতাবাহার বই থেকে কে ছিলেন ঈশপ নিয়ে, ঠিক আছে? এটা আমরা গল্পটা আজকে পড়বো এবং ভেতরের প্রশ্ন উত্তর কী কী হতে পারে সেটা নিয়ে আমি একটু বলে দেবো, ঠিক আছে? এর আগে মোটামুটি আমাদের অনেক কিছু হয়ে গেছে, যেমন আমাদের সত্যি সোনা থেকে আরম্ভ করে একবার লিস্টটা আমরা দেখে নেব। সত্যি সোনা আমাদের হয়ে গেছে, চাষ করি আনন্দে হয়ে গেছে, নিজের হাতে নিজের কাজ, দেওয়ালের ছবি, সারাদিন, ফুল, সব কিন্তু আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যারা দেখোনি প্লে লিস্ট থেকে অবশ্যই, এগুলো সব হয়ে গেছে, প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? প্লে লিস্টটা আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো। তো এই ভিডিওটা শেষ হলে দেখতে পারবে একটা বক্স আসছে, বক্সটায় ক্লিক করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু যেটা যার দরকার সেটা দেখে নেবে। ওকে, আজকে আমরা এই গল্পটাকে পড়বো, ঠিক আছে? আর আগের দিন আমি গাছ বসাবোর প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে এই যে ঈশপ কে ছিলেন? ঈশপ কিন্তু খুব ফেমাস একজন মানুষ ছিলেন, যিনি মানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর নীতিকথার, নীতি শিক্ষার গল্প তিনি লিখেছেন। আর তিনি কিন্তু গ্রিক দেশের একজন কৃতদাস ছিলেন, ঠিক আছে? কে ছিলেন না, গ্রিক দেশের একজন কৃতদাস ছিলেন, ঠিক আছে? তো আমরা গল্পটা একটু পড়বো সুন্দর করে। ওকে, কি বলছে? কে ছিলেন ঈশপ, ঠিক আছে? ঈশপের নাম শোনেননি এমন মানুষ হয় গোটা পৃথিবীতে খুব বেশি নেই। বলছে ঈশপের নাম, এই ভদ্রলোকের নাম হচ্ছে ঈশপ, ঠিক আছে? তো বলছে ঈশপের নাম শোনেনি পৃথিবীতে এমন মানুষ খুব বেশি নেই। তার কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই এর মধ্যে পড়বে বা শুনে ফেলেছো। বলছে কোনো না কোনো গল্প তোমরাও নিশ্চয়ই শুনেছো। যেমন ওই যে আমরা শুনেছি না যে সোনার ডিম রোজ একটা করে দিত, ঠিক আছে? কিন্তু চাষি ভাবলো যে আমি একবারে ডিম বার করবো, তো সব একদিন কেটে ফেললো মুরগিটাকে, সব ডিম দেখলো পেটের মধ্যে কিচ্ছু নেই। তো এগুলো সব নীতি শিক্ষামূলক সব গল্প, রাখালের বাঘ বাঘ করে চিৎকার করা, সব কিন্তু এই ঈশপের লেখা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে? সেই যে একটা শিয়াল কিছুতেই আঙুর গুচ্ছ নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। তাহলে এই গল্পটা আমরা শুনেছি। কি গল্প ছিল না, একটা শেয়াল ছিল, সে শেয়াল একদিন আঙুর বাগানে গিয়েছিল, দেখছে অনেক আঙুর ফলে আছে, তার আঙুর খাওয়ার খুব শখ হলো, সে আঙুর নেওয়ার চেষ্টা করছিল, ঠিক আছে? অনেকবার লাফালো আঙুরের গুচ্ছটাকে পারার জন্য, কিন্তু পারতে পারলো না, ঠিক আছে? তখন সে কি বলল মনে মনে, না এই আঙুরগুলো ভালো না, আঙুর ফল টক, বলে চলে গেল, ঠিক আছে? তো এই ধরনের নীতিশিক্ষামূলক গল্প কিন্তু আমরা পড়েছি এর আগে। তো সেটাই বলেছে যে আঙুর ফল টক বলে চলে গেল। ওকে, কিংবা ধরো খরগোশ আর কচ্ছপের মধ্যে একটা গল্প, সেটাও আমরা পড়েছি। অহংকারী খরগোশ কচ্ছপের জেদ আর নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন করে হেরে গিয়েছিল। জানো যে খরগোশ সবসময় বলতো আমি তোমার চেয়ে অনেক বেশি ফাস্ট, আমি সব কাজ তাড়াতাড়ি করতে পারি, তুমি স্লো। তো লাস্ট মোমেন্টে সে কী করেছিল, দুজনের রেস হয়েছিল খরগোশ আর কচ্ছপের। খরগোশ ঘুমিয়ে গেছিলো, কচ্ছপ চলে গেছিলো, ঠিক আছে? তো এই গল্পটা আমরা জানি, এটার থেকে আমরা অনেক কিছু নীতিশিক্ষামূলক শিক্ষা পাই, যেমন স্লো বাট স্টেডি উইন দ্য রেস, অর্থাৎ যে কোনো কাজে মাঝপথে থেমে গেলে হয় না, আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়, ঠিক আছে? আর এই আঙুর ফল টকেও কিন্তু আমরা তেমন, যে গুচ্ছটা না পেয়ে ছেড়ে দিল আঙুর ফল টক বলে, তো এটার থেকেও আমরা নীতি শিক্ষা পাই যে কোনো কাজে আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না, যে কোনো কাজে কিন্তু আমাদের মনের জোর রেখে করা উচিত। তো এগুলো আমরা শিক্ষা পাই, ঠিক আছে? নেক্সট কি বলেছে? অথবা সেই যে একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ করে চেঁচিয়ে লোক জড়ো করতো, তারপর সত্যিই যখন একদিন ভেড়ার পালে বাঘ এসে পড়ল, তখন সে ছেলেটার চিৎকার শুনে কেউ বাঁচাতে এলো না। এসব তো ঈশপেরই গল্প, তোমরা জানো, ঠিক আছে? তো এই গল্পটা আমরা জানি, রাখালের গল্প। রাখাল রোজ বলতো বাঘ বাঘ বাঘ, একদিন সত্যিই যখন বাঘ এলো তখন ওকে কিন্তু কেউ বাঁচাতে এলো না। কিন্তু রোজ যখন বলতো বাঘ বাঘ, সবাই দৌড়ে দৌড়ে আসতো, নিজেদের কাজ ফেলে দেখতো ওই আর কি মারছে, ঠিক আছে? তো হাসতো।
তো যেদিন সত্যিই বিপদে পড়লো সেদিন কিন্তু কেউ বাঁচাতে এলো না। সেজন্য কখনো আমাদের কোনো দিন মিথ্যে কথা বলা উচিত না, সব সময় সত্য কথা বলা উচিত, সত্যি কথা বলা উচিত, ঠিক আছে? তো এই ধরনের শিক্ষা আমরা পাই, এগুলো সব কিন্তু ঈশপের গল্প। তাহলে ঈশপের গল্প কোনগুলো আমরা জানতে পারলাম, আঙুর ফল টকের গল্পটা ঈশপেরই লেখা, তারপরে খরগোশ আর কচ্ছপের গল্প সেটাও ঈশপের লেখা, তারপরে রাখাল আর বাঘের গল্প সেটাও ঈশপের লেখা। ওকে, নেক্সট কি বলেছে, কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা সে ছিলেন সেই মানুষটি, মানে কে ছিলেন সেই মানুষটি, বলছে এত সুন্দর গল্প যে লিখেছে, তো মানুষটা কে ছিল? প্রাচীন গ্রিক দেশের এই মানুষ ছিলেন একজন কৃতদাস, ঠিক আছে? তাহলে কোথাকার মানুষ ছিল না, প্রাচীন গ্রিক দেশের একজন মানুষ ছিল এই ঈশপ, একজন কৃতদাস। তাহলে ঈশপ কে ছিল বললে আমরা তখন বলতে পারবো যে প্রাচীন গ্রিক দেশের একজন কৃতদাস ছিলেন ঈশপ, ঠিক আছে? তো এইভাবে আমরা বলতে পারবো। তার চেহারা এমন কিছু আহামরি সুন্দর ছিল না, তা নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো, তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী। বলছে তার চেহারা খুব একটা আহামরি ছিল না, তাই নিয়ে তাকে অনেক উপহাসও শুনতে হতো, মানে অনেক ব্যঙ্গ করতো সবাই, যে তোমায় দেখতে ভালো না, তুমি সুন্দর নও, এরকম অনেক ব্যঙ্গ করতো, ব্যঙ্গ তাকে শুনতে হতো, ঠিক আছে? কিন্তু তিনি কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন, ঠিক আছে? আচ্ছা, তার আশেপাশের সমস্ত লোকের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতেন তিনি, তারপর তাদেরই দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প। তাহলে কিভাবে তিনি গল্প বানাতেন না, আশেপাশে তার যে লোকজন ছিল তাদের কি গুণ আছে, কি দোষ আছে, সেগুলোকে ফলো করতেন, দেখতেন, এবং তার ওপর বেস করে তিনি কিন্তু গল্প বানাতেন। মানে তার ওপর বেস মানে তার ওপর মূল সেটাই আধার ছিল, সেটার ওপর সেটাকে মানে মূল লক্ষ্য করে তিনি কিন্তু গল্প বানাতেন, ঠিক আছে? নেক্সট কি বলেছে, প্রত্যেকটি মানুষের মধ্যে এমন অনেক দোষ বা গুণ দেখা যায় যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। বলছে প্রতিটা মানুষের মধ্যে এমন অনেক গুণ আছে, অনেক দোষ আছে, যেগুলো দেখলে বিভিন্ন পশু পাখির কথা মাথায় আসে, ঠিক আছে? ঈশপের এই সব গল্পের চরিত্রগুলোও তাই অধিকাংশ ক্ষেত্রে মানুষ নয়, পশু পাখি। তাই বলেছে যে ঈশপের যে এই যে চরিত্রগুলো ছিল, অর্থাৎ তিনি যে গল্পগুলো লিখতেন সেগুলো কি ছিল না, পশু পাখি ভিত্তিক ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে গল্পটা লিখেছে খরগোশ আর কচ্ছপ, সেটাও তো পশু না? তারপরে ভেড়া, বাঘ, এগুলোও তো পশু পাখি না? তো শিয়ালের, এগুলো পশু। তো এদের ওপর বেস করে গল্পটা লিখতেন, এবং তাদের মাধ্যমে মানুষের মধ্যে যে ভুল, দোষ, গুণ আছে সেগুলো কিন্তু তুলে ধরতেন, ঠিক আছে? সাপোজ কেউ একটা ভুল করেছে, তো সেটাকে সে কোনো গল্পের মাধ্যমে তার সামনে প্রেজেন্টেড করতেন বা তার সামনে তুলে ধরতেন, ঠিক আছে? নেক্সট কি বলেছে, তারপর এটা তো হলো আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে এমন অনেক দোষ বা গুণ দেখা যায় যা দেখে, এটা তো আমরা পড়লাম। আচ্ছা, ঈশপের এই সব চরিত্রগুলি তা অধিকাংশই ক্ষেত্রে মানুষ নয়, পশু পাখি। অবশ্য পশু পক্ষীর কাহিনীর ছদ্মবেশ মানুষের কথাই লিখেছেন ঈশপ। বলতে চাইছে যে পশু পাখির যে কাহিনীগুলো তিনি লিখেছেন তার আড়ালে তিনি মানুষের যে দোষ গুণ সেটাকেই তিনি তুলে ধরেছেন। নেক্সট কি বলেছে, ঈশপের প্রভু রাজা ক্রোসাস। ঈশপের প্রভুর নাম কে ছিল না, রাজা ক্রোসাস। ওকে, একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। তাহলে তার যে মালিক ছিল বা তার যে রাজা ছিল সে ক্রোসাস, তাকে কোথায় পাঠিয়েছিলেন না, ডেলফিতে পাঠিয়েছিলেন, ঠিক আছে? এই ডেলফি জায়গাটির পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত, কিন্তু তারা ছিল বড় লোভী। তাহলে ডেলফিতে যে তিনি গিয়েছিলেন সেখানে পণ্ডিতরা কেমন ছিল না, সেখানকার পণ্ডিতরা ছিল ভীষণ লোভী, ঠিক আছে? আচ্ছা, আর কিসের জন্য বিখ্যাত ছিল না, ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। তারা যত টাকা পায় ততই চায়, আরও চায়, মানে তাদের যত চাই, বলে না যে যত পায় তত চায়, সেই রকমই যতই টাকা তাদের কাছে আসুক তাদের আর লোভ কমে না, তারা অনেক বেশি চায়। তাদের এই অর্থলোভ দেখে ঈশপ
বাঁধলেন একটি গল্প। এই যে মানে তাদের মধ্যে যে এই যে লোভ, টাকার প্রতি যে লোভ, মানে আমার টাকা লাগে, টাকা লাগে, টাকা চাই, যে লোভ, সেটা দেখে ঈশপ কিন্তু আরেকটা গল্প বেঁধে ফেললেন। কি গল্প সেটা আমরা দেখব। আর সেই গল্পটি তিনি তাদের শুনিয়েও দিলেন। তাহলে সেই গল্পটা কি করলেন, তাদের তিনি শুনিয়েও দিলেন। সেই যে একটা লোভী লোক, যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। বলছে একটা লোভী লোক, এই গল্পটা আমরা পড়েছি, একটা লোভী লোক যার সোনার ডিম পাড়া হাঁস ছিল। সেই হাঁস রোজ একটা করে সোনার ডিম পাড়ত। অর্থাৎ সেই হাঁসটা কি করত, একটা করে রোজ সোনার ডিম পাড়ত। লোকটা ভাবছিল যে হাঁসটা সোনার ডিম পাড়ে, তার পেটের মধ্যে নিশ্চয়ই অজস্র সোনার ডিম রয়েছে। তখন লোকটা কি চিন্তা করছিল যে না, এই যে হাঁসটা প্রতিদিন আমাকে একটা করে ডিম দেয়, নিশ্চয়ই ওর পেটে অনেক ডিম আছে। আচ্ছা, সোনার লোভে একদিন লোভী লোকটা হাঁসের পেটটা কেটে ফেললো কেটে। তার মানে কি হলো, লোকটা ভাবলো যে ওর পেটে অনেক ডিম আছে, তাহলে যদি আমি পেটটা কেটে দিই তাহলে একবারে আমার কাছে অনেক ডিম চলে আসবে। তো এটা ভেবে সে অতি লোভ করলো, করে পেটটা কেটে ফেললো। তাতে ফল হলো এই যে, তাতে ফল কি হলো, ফল হলো এই যে রোজ তো সে একটা করে ডিম পেত, তাও আর তার পাওয়া হলো না। মানে রোজ যে একটা করে সে ডিম পাচ্ছিল, সেটা কিন্তু তার পাওয়া বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই রকম অনেক গল্প বানিয়েছিলেন ঈশপ। এই সবই নীতি শিক্ষামূলক গল্প। ঠিক আছে, নীতি গল্প বলা আছে, সবই নীতি গল্প। অর্থাৎ ঈশপ কী ধরনের গল্প লিখতেন না, নীতি শিক্ষামূলক। আর যদি তোমাকে বলে যে এই যে হাঁসের গল্পটা তিনি কেন লিখেছিলেন বা কোন পরিস্থিতিতে লিখেছিলেন, তখন আমরা বলতে পারবো যে কি না, ডেলফির যে পুরোহিতরা ছিল তারা ভীষণ লোভী ছিল। তাদের সেই লোভকে তিনি তাদের সম্মুখে তুলে ধরার জন্য বা দেখানোর জন্যই কিন্তু তিনি এই গল্পটি লিখেছিলেন। ঠিক আছে, হলো। আচ্ছা, অর্থাৎ সেগুলি পড়ে যে শুধু গল্পের মজা পাওয়া যায় তা না, সেই সঙ্গে পাওয়া যায় খুব ভালো ভালো সব উপদেশ। অর্থাৎ এই সব গল্পগুলো পড়ে আমরা কি শুধু গল্পই জানতে পারি না, এর থেকে আমরা অনেক উপদেশ পাই। কি উপদেশ পাই, যে আমাদের কখনো লোভ করতে নেই। লোকটা লোভ করে কি করেছিল না, পেটটা কেটে দিয়েছিল হাঁসের, তো আমাদের কখনো লোভ করতে নেই। তারপরে কি হয়, যখন আঙুরটা পাড়তে পারলো না, আমরা কি শিক্ষা পেলাম, যে না, আমাদের কোনো মুহূর্তে কখনো হাল ছাড়া উচিত না, আমাদের সবসময় নিজেদের ধৈর্য রাখা উচিত কোনো কাজ করতে গেলে। যদি আমরা হয়তো একটা অঙ্ক করছি পারছি না, আমরা যদি সহজেই সেটা ছেড়ে দিই, মনে করি যে না আমার দ্বারা হবে না, অঙ্ক হবে না, তাহলে কি অঙ্কে কোনো দিন ভালো হতে পারবো না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আমরা যত বেশি প্র্যাকটিস করব তত পারফেক্ট হব, ভালো হব। তো আমাদের সেই জিনিসটাকে নিয়ে আরও চেষ্টা করতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে, তবেই পারবো, তাই না? তেমনই যে মিথ্যে কথা, রাখাল মিথ্যে কথা বলতো, সে এই জন্য একদিন রাখালকে কি হলো, বাঘে খেয়ে গেল। তো এইসব সমস্তই নীতি শিক্ষামূলক। এগুলো কিছু না কিছু শিক্ষা আমাদের কিন্তু দেয়, কিছু না কিছু ভালো ভালো উপদেশ আমাদের দেয়, সেটাই বলেছে। নেক্সট, দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পর উপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দেয় ঈশপ। তাহলে কোন কোন জিনিস আমাদের জীবনে জরুরি আমাদের জীবনে ভালোবাসা, মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, নিজের বাবা মার প্রতি, নিজের প্যারেন্টসের প্রতি, সকলের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। আর থাকা উচিত সকলের প্রতি দয়া, মায়া। ঠিক আছে, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা কাকে বলে, কেউ যদি আমাদের কোনো একটা কাজ করে দিল বা উপকার করে দিল, সেটা আমরা কখনো ভুলবো না, তার প্রতি আমাদের একটা প্লিজড থাকা উচিত। অর্থাৎ তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা থাকা উচিত, যে না, সে আমার উপকার করেছে, সে আমার সত্যিকারের বন্ধু। তো এই কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা উচিত। পর উপকার, কারো উপকার করার ইচ্ছা থাকা উচিত। শ্রদ্ধা, ভক্তি, অর্থাৎ নিজের টিচারদের প্রতি, নিজের বাবা মার প্রতি ভক্তি থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত। কারণ শ্রদ্ধা ভক্তি মানুষকে আমাদের করতেই হবে। এটাই আমাদের চারিত্রিক গঠন তৈরি করে। ঠিক আছে, যদি আমরা রেসপেক্ট না করি, নিজেদের মধ্যে কোনো দিন মূল্যবোধ তৈরি হবে না। আর মূল্যবোধ জীবনে কিন্তু ভীষণ দরকার বড় হতে গেলে। ঠিক আছে।
আছে? তো বলে না গিভ রেসপেক্ট তো গেইন রেসপেক্ট, তুমি রেসপেক্ট করলে তুমি রেসপেক্ট পাবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের সব সময় সকলকে রেসপেক্ট করা উচিত, বাবা মা টিচার প্রত্যেককে। ওকে, এই সব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি, এই যে বললাম আমরা, সেটা আমাদের মনে করিয়ে দিয়েছিলেন কে? না, ঈশপ আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে প্রতি যুগে নিজস্ব ভাষায়। অর্থাৎ ঈশপ যে নীতি শিক্ষামূলক, আমাদের যে সমাজ সম্বন্ধে সচেতনতামূলক তিনি যে গল্প লিখেছিলেন বা নীতি শিক্ষামূলক যে গল্প তিনি লিখেছিলেন, সেটা কি হয়েছিল? পৃথিবীর বিভিন্ন দেশ সেগুলোকে নিজেদের মতো করে অনুবাদ করে ছেপেছিলেন। অনুবাদ মানে ধরো তিনি হয়তো গ্রিক ভাষায় হয়তো কথা বলছেন, তো গ্রিক ভাষাটা আমরা তো বুঝবো না, না গ্রিক ভাষাটা, তো আমরা কি করব, আমাদের যারা এক্সপার্ট আছে, আমাদের দেশের যারা এক্সপার্ট আছে বা তারা যারা ভাষাটাকে জানে ভালো করে, তারা কি করবে, সেই গ্রিক ভাষাটাকে বাংলা ভাষায় ট্রান্সফার করে দেবে, আমরা সেই বাংলা ভাষায় শুনবো। বা ইংরেজি যারা জানে, ইংরেজি ভাষায় ট্রান্সফার হবে, মানে ট্রান্সফার বলতে চাইছি ট্রান্সলেট হবে। তো ট্রান্সলেট যখন হবে তখন তারা সেটা ইংরাজিতে দেখবে, কেউ হিন্দিতে শুনবে, ঠিক আছে, কেউ মারাঠি, তো কেউ গুজরাটি, তো বিভিন্ন ভাষায় সেগুলো হবে। তেমনই বিভিন্ন দেশে কেউ ফ্রেঞ্চ ভাষায় শিখবে, ঠিক আছে, কেউ ইটালিয়ান ভাষায় শিখবে। তো তেমনভাবে নিজেদের ভাষা ওয়াইজ কিন্তু তারা কি করেছিল, বিভিন্ন দেশে সেই যে গল্পগুলো অনুবাদ করা হয়েছিল। তাই সরাসরি অনুবাদ না করে অনেকেই গল্পগুলোকে নিজেদের দেশের আরও সময়ের উপযোগী করে একটু বদলেও নিয়েছেন। অর্থাৎ যখন কোনো গল্প কেউ লেখে, নতুন যুগ যখন আসে, নতুন প্রজন্ম যখন আসে, তখন তার মধ্যে একটু নতুন করে একটা টুইস্ট দেয়। টুইস্ট মানে নতুন করে কিছু একটু মেশায়, যেটা জিনিসটা আরও বেশি মানুষের কাছে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় হয়ে ওঠে। সাপোজ ধরো একটা সাধারণ তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, যে আগে যখন আমরা গান গাইতাম তখন আমরা গানটা কিভাবে গাইতাম, না আমরা হারমোনিয়ামকে ইউজ করতাম, খালি গলায় হারমোনিয়াম, তানপুরা, তারপর কি এলো, ধীরে ধীরে পিয়ানো এলো, ঠিক আছে, তারপরে আরও অনেক বাজনা, অর্কেস্ট্রার আরও অনেক, এখন আরও বিভিন্ন যন্ত্র, বিভিন্ন ইনস্ট্রুমেন্টকে আমরা ব্যবহার করে গানটাকে করা হয়। তো যত দিন যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে হয়ে আমরা গান গাইছি বা করছি, ঠিক আছে? তো তেমনই সেই জিনিসটা ইনস্ট্রুমেন্ট যত ব্যবহার হচ্ছে, তো গানটা আরও বেশি সুন্দর লাগছে শুনতে। তো সেই জন্যই তার যে গল্পটা ছিল সেটাকে তারা কি করলো, নিজেদের মতো করে আরও সুন্দর উপযোগী করে নতুন নতুন করে তারা ছাপলো, ঠিক আছে? নেক্সট কি বলেছে, কিন্তু গল্পগুলির মূল্য তাতে একটুও কমেনি। বলছে গল্পগুলোর মধ্যে যে মূল্যবোধ সেটা কিন্তু কমেনি, ঠিক আছে? যদি আমাদের একটা রবীন্দ্রসঙ্গীতকে ধরো, আমরা রবীন্দ্রসঙ্গীতকে খালি গলায় গাওয়া হচ্ছে, সেটা আমাদের কবিগুরুর গান যেমন রবীন্দ্রসঙ্গীতই থাকে, তেমন সেটা যদি আমরা পিয়ানোর সাহায্যে গাই, তার মূল্য কিন্তু একটুও কমে না, ঠিক আছে? তো সেটাই বলেছে যে এই যে গান, আমি তোমাদের এই এক্সাম্পলটা দিচ্ছি, যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো কি বলছে, যে তেমনই সেই গল্পগুলোকে যখন তারা নিজেদের মতো করে করছে, কি বলেছে, গল্পগুলোর মূল্য তাতে একটুও কমেনি। অর্থাৎ গল্পগুলো যখন নিজেদের মতো করে তারা বলছে, তার মূল্যবোধ কিন্তু গল্পের একটুও কমেনি, ঠিক আছে? নেক্সট কি বলেছে, মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি ঈশপ। অর্থাৎ মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক ছিলেন এই ঈশপ। শিক্ষক কেন বলা হয়েছেন, শিক্ষক কাকে বলা হয়, যে আমাদের শিক্ষা দান করেন, যার কাছ থেকে আমরা কিছু শিক্ষা পাই, তিনিই আমাদের টিচার অর শিক্ষক, ঠিক আছে? তো এই যে ঈশপ, তিনি কিন্তু আমাদের নীতি শিক্ষা দিয়েছিলেন, সমাজ সম্বন্ধে সচেতন করেছিলেন, মানুষের মূল্যবোধ বাড়িয়েছিলেন, মানুষের মনে কিভাবে লোভ না থাকা উচিত, কিভাবে লোকের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, পর উপকার করা উচিত, এগুলো তিনি বুঝিয়েছিলেন, কিভাবে মনে জোর রাখতে হবে সেগুলো তিনি বুঝিয়েছিলেন। তো অবশ্যই তিনি একজন আমাদের সমাজের জন্য, আমাদের জন্য তিনি একজন মানব জাতির জন্য বড় শিক্ষক, ঠিক আছে? তাহলে বোঝা গেল, গল্পটা আমি বোঝাতে পারলাম আশা করি। তাহলে আমরা ঈশপ সম্বন্ধে মোটামুটি জানলাম যে ঈশপ একজন প্রাচীন গ্রিক দেশের কৃতদাস ছিলেন। তিনি নীতি শিক্ষামূলক গল্প লিখেছেন, কতগুলো গল্প আমরা জানতে পারলাম সেই গল্পগুলো সম্বন্ধে, আমি আর ডিটেলসে যাব না, ঠিক আছে? তো
আমাদের মধ্যে আমাদের সবসময় কি উচিত, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের সবসময় নিজেদের একটা মূল্যবোধ থাকা উচিত, সকলের প্রতি ভালোবাসা, পর উপকার, ভক্তি, শ্রদ্ধা এগুলো আমাদের থাকা উচিত, তবেই আমরা জীবনে বড় হতে পারবো। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে, ঠিক আছে। আর প্লে লিস্টে যা যা আমি দিয়ে দিয়েছি সেগুলো করবে। আমি কালকে মোস্ট প্রপারলি তোমাদের পরিবেশের একটা ক্লাস দেবো। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। টাটা।